শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। প্রেস ক্লাবে এক আলোচনার সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বিএনপির সেই উদ্যোগ আন্দোলন বা সরকারের সমালোচনারই অংশ। গণহত্যার জন্য সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকার এখনো কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, নির্বাচিত সরকার ছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনা সম্ভব নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল করতে হলে তাদের সমালোচনা করে গাইড করতে হবে। সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। একটা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আইনি প্রক্রিয়ার পরই ঠিক হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসাবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা সম্মান জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধ ও জুলাই অভ্যুত্থান এক নয়। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদী সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? সালাউদ্দিন আহমেদ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বানও জানান। যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন দেবে। সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসবে, আর সে আলোকে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় প্রেস সচিব জানান, আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংস্কার কম চাইলে এবছর ডিসেম্বরে নির্বাচন হবে, আর বেশি চাইলে আগামী বছর জুনে হবে। জানান, এই সরকার এমন কোনো আইন করবে না যেটা সাধারণ মানুষের কথা বলার অধিকার হরণ করে। সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, এসব মামলা সরকার বা পুলিশ করেনি, করেছে ভুক্তভোগীরা। এ সময় উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা তৈরির প্রস্তাবনা দেবে সরকার। এতে পত্রিকা, টেলিভিশনের সংখ্যার উপর ভিত্তি করে 30% হারে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার সুপারিশ করা হবে। নতুন নীতিমালায় সরকারের উন্নয়ন প্রচারের ধারা বাতিল সুপারিশ করা হবে বলেও জানান তিনি। একই সাথে তিনি বলেন, সাংবাদিকদের নিয়ন্ত্রণ করবে না সরকার। সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। যতক্ষণ না আওয়ামী লীগ গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে, তাদের অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে, ততক্ষণ পর্যন্ত
তাদের বিক্ষোভ করার অনুমতি দেয়া হবে না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে যমুনা টেলিভিশনে প্রচারিত 6 মাসে 136টি বিক্ষোভ প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, সরকার সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করে। আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। এ সময় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির বিষয়ে বলেন, এই খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে, দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেবে না এই সরকার। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রেস সচিব। 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, 24-এর সবচেয়ে বড় হায়না যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ। এত মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় সেই প্রশ্ন তুলেন সার্জিস। শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামীর 1 দশকেও স্বৈরশাসনের অবসান হতো না। একই সাথে তিনি বলেন, তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করেন। তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম। এই বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ 6 মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয়। মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল, তারা যদি হায়না হয়, হানাদার বাহিনী হয়, তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই 24-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী। আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আত্মচিৎকার ছাড়া আর কিছুই নয়। জুলাই আন্দোলনে শহীদ আহনাফের বাসায় বিএনপি পরিবারের পক্ষ থেকে যান তিনি। এই সময় রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরস্কারের লোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে। রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। শেখ হাসিনার আদেশেই এই গুম এবং হত্যা হয়েছে। তাহলে আজকে যারা মায়া কান্না কাঁদছেন তার জন্য, এবং অন্য একটি দেশ থেকে মাঝে মাঝেই তার আওয়াজ পাওয়া যায়, এটার অর্থ যে সে গোটা বাংলাদেশকে তার লুটের যে খনিতে পরিণত করেছিল, সে খনির যে মায়া সে ভুলতে পারছে না। সে আবার ফিরে আসতে চায় এবং আরও লুট করতে চায়। রাজধানীতে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। নানা সংগঠন এবং গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন, যেগুলোর বেশিরভাগই অচেনা। আন্দোলনকারীরা নিজেদের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করে রাস্তা ঘেরাও করে সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একদিনে 17টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। এতে যানজট সহ নানা ভোগান্তিতে পোহাচ্ছেন নগরবাসী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিন একটি পক্ষ সব সুবিধা নিয়ে এসেছে, আর যারা পাননি তারা বেশিরভাগ এখন আন্দোলনে। এছাড়া সরকারকে নাজুক ভেবে অনেকেই দ্রুত দাবি আদায়ের চেষ্টায় নেমেছেন। এর সমাধানে কিছু পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সচিবালয় ঘেরাও করে 19 আগস্টের আন্দোলন ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের দাবিতে। এর বিপরীতে পরীক্ষা নেয়ার দাবিতেও আন্দোলন হয়। পরে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল ঘোষণা হয়, তাতে যারা পাশ করেননি তারাও নামেন আন্দোলনে, ঘেরাও করেন শিক্ষা বোর্ড। এক 19 আগস্টই আরও নানা দাবিতে রাজধানীর 17টি পয়েন্টে চলে অবরোধ আন্দোলন। কারো দাবি চাকরি স্থায়ীকরণ, কেউ চান সরকারিকরণ, বদলি, নিয়োগ সহ নানান ইস্যু। বেশিরভাগের ব্যানারে লেখা বঞ্চিত আর বৈষম্যের শিকার জাতীয় শব্দ। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন চলে টানা 9 দিন। দিনের বিভিন্ন সময় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখেন তারা। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আন্দোলনে নামে আনসার সদস্যরা। 25 আগস্ট সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়।
রাজপথের আন্দোলনই নয়, এতদিনের বঞ্চিত বলে দাবি দেওয়া আদায়ে অবস্থান অনশন হয় সচিবালয় সহ সরকারি অফিসেও। এমএলএসএস থেকে শুরু করে বাদ যাননি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও। নতুন বছর শুরুর ২৮ দিনেই আন্দোলন হয়েছে ৪০টি। আন্দোলন হয় ৪৩ বিসিএসে বাদ পড়াদের, ৪০ ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে সচিবালয়ে অবস্থান অনশন কর্মসূচি চলে ২ দিন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ নিয়ে আন্দোলন সংঘর্ষ হয় ৪ দিন। এছাড়া বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও নামেন রাজপথে। মঙ্গলবার সারা দেশে রেল চলাচলই বন্ধ করে দিলেন রানিং স্টাফরা। প্রশ্নটা হলো, এখনই কেন এত দাবি দেওয়া নিয়ে আন্দোলন? কেনই বা একমাত্র পথ রাজপথ? অন্তর্বর্তী সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নাই, বিভিন্ন রাষ্ট্রীয় চাপ নাই। এখন ইউনূস সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে, সফল হয়েছে অনেকে। একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে। মানুষ একটু ফ্রিলি কথা বলতে পারতেছে, এই জন্য মানুষ চাইতেছে একটু আন্দোলন করে আমার অধিকারটা আদায় করে। আগের সরকার কি করতো, পুলিশ অথবা লাঠি চার্জের মাধ্যমে আন্দোলনটা থামাই দিত, বাট এখন সেটা করতেছে না। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে, এতদিন একপক্ষ সুবিধা নিয়েছে, বঞ্চিতরা তাই ব্যস্ত দ্রুত নিজেদের ঘাটতি মেটাতে। আমি একটা সুযোগ পেলাম, একটা অপরচুনিটি সামনে আসছে, এই সময়টাকে ইউটিলাইজ করা। অনির্বাচিত সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করে। রাজপথ চলমান রাখতে আন্দোলন ইস্যুতে উপদেষ্টাদের নিয়ে একটি সেল করার পরামর্শ ডক্টর সাব্বির আহমেদের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কারখানা কর্তৃক চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গ্রামবাসী। এতে প্রায় ৫ ঘন্টা দুপাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পুলিশ জানায়, সাটুরিয়া উপজেলার গোলোরা এলাকায় কয়েকশো নারী পুরুষ বেলা ১২টার দিকে সড়ক অবরোধ করে। মাইকিং করে লোক জড়ো করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, গোলোরা এলাকায় গ্রামবাসীর যাতায়াতের একটি পুরানো রাস্তা বন্ধ করে দিয়েছে ২টি কারখানা, আর এতে করে তাদের চলাচলে অসুবিধা হচ্ছে। রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ভারতে সনাতন ধর্মানুসারীদের সবচেয়ে বড় সমাগম মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। বুধবার ভোরে এই দুর্ঘটনায় আহত হন শতাধিক মানুষ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, অমৃত স্নানে যোগ দিতে কয়েক কোটি মানুষ অংশ নিয়েছে মহাকুম্ভে। রাজ্যের মুখ্যমন্ত্রী সাফাই, প্রচণ্ড ভিড়ে হুড়োহুড়ি আর বিশৃঙ্খলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনার জন্য প্রশাসনের অবহেলা আর অব্যবস্থাপনাকে দায়ী করছেন ধর্মগুরুরা। মহাকুম্ভের অমৃত স্নানের দীর্ঘ লাইনে হঠাৎ চিৎকার আর্তনাদ, প্রচণ্ড হুড়োহুড়ি আর বিশৃঙ্খলার মধ্যেই ধুলায় লুটান পুণ্যার্থীরা। পায়ের চাপে ঘটনাস্থলে প্রাণ যায় কয়েকজনের। পুরো এলাকা মুহূর্তে পরিণত হয় নরকে। লাইন ভেঙে ব্যারিকেড টপকে দিক বিদিক ছুটতে থাকেন পুণ্যার্থীরা। হতাহতদের বেশিরভাগই নারী, শিশু এবং প্রবীণ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে গঙ্গা স্নানের জন্য জড়ো হতে থাকেন সনাতন ধর্মানুসারীরা। দিবাগত রাত থেকেই সেখানে উপস্থিত হয় কয়েক কোটি মানুষ। বুধবার ভোরে হয় এ দুর্ঘটনা। রাত ১টার দিকে হঠাৎই ধাক্কাধাক্কি শুরু হয়। প্রচন্ড ভিড়ে অনেকেই মাটিতে পড়ে যায়। আমার বাবাও নিখোঁজ রয়েছেন। আমার মা নিখোঁজ। তিনি বেঁচে আছেন না মরে গেছেন কিছুই জানি না। এ অবস্থায় জনসাধারণের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। মহাকুম্ভে যে বিপুল পরিমাণ লোক সমাগম হয়েছে সেই তুলনায় সুরক্ষা ব্যবস্থা অপর্যাপ্ত। ধর্মগুরুদের অভিযোগ, শুধু ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতেই ব্যস্ত ছিল প্রশাসন। নিকম্মা প্রশাসন পুরোপুরি ব্যর্থ। তারা শুধু ভিআইপিদেরকে সেবা দিচ্ছে। এটা পুরোপুরি অকর্মা প্রশাসন। আমাদের দাবি, এই পুরো আয়োজন সেনাবাহিনীর কাছে দিয়ে দেয়া হোক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সাফাই, নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। অতিরিক্ত জনসমাগমের কারণে দুর্ঘটনা, বলছেন যোগী আদিত্যনাথ। অমৃত স্নানে অংশ নিতে ৮ থেকে ১০ কোটি মানুষ অংশ নিয়েছেন। সে কারণেই এ দুর্ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে যাচ্ছে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় তাদের সাথে অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলেক্স সোরে এবং সভাপতি বিনাইফার নওরোজি নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কারের কার্যক্রমের প্রতি সমর্থন ব্যক্ত করেন। সাক্ষাৎকালে আলেক্স সারোস এবং ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা, একই সাথে অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। এ সময় তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান ভিকটিমের জন্য অন্তর্বর্তী ন্যায় বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন কিভাবে তাদের উন্নত করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাও করেন। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটপাট করা সম্ভব হতো না। বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে, একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত আইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে হওয়ার অর্থ পাচার হয়েছে, অনিয়মের মাধ্যমে একজনের একাধিক এমআরপি নেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কতটা নিরাপদ, হ্যাক বা কারিগরি সমস্যা হলে বিকল্প আছে কিনা সেটি বিষয়গুলো মাথায় রাখার নির্দেশনা দেন তিনি। এছাড়া বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তৌহিদ হোসেন বলেন, এমপিরা দুর্নীতির দায়ে বিদেশের মাটিতে জেল খাটলে দেশের ভাবমূর্তি আর থাকে না। সরকারের আইসিটি বিভাগ জানায়, সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনায় মাধ্যমে জনগণ প্রায় 200 ধরনের সেবা একসাথে পাবেন। আইসিটি বিভাগের A2I এটি বাস্তবায়ন করছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলাবলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভব হতো না। কাজেই সুযোগ যাতে না থাকে দুর্নীতি, সেটা আনতে হবে আমাদের, এবং এটা এক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। সীমান্তে চলমান অস্থিরতা নিরসন, হত্যা, গুলি বন্ধ সহ ন্যায্য পানি বন্টন ইস্যু গুরুত্ব পাবে ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ এর সম্মেলনে। ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন প্রেক্ষাপটে এসব বিষয়ে কোনো ছাড় দিতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ছাড় দিয়ে দুই দেশের সম্পর্কে আস্থা বাড়বে না। তিনি আরও জানান, বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত নিয়ে অসম চুক্তি সংশোধনের বিষয়টিও গুরুত্ব পাবে নয়াদিল্লির বৈঠকে। অন্যদিকে বিজিবির ডিজি বলেছেন, সীমান্তে বাংলাদেশের স্বার্থ নিয়ে কোনো আপোষ করা হবে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন। এর জেরে সীমান্তে বেড়েছে উত্তেজনা। এই প্রেক্ষাপটে ভারতের নয়াদিল্লিতে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি বৈঠক। সিদ্ধান্ত হয়েছে, দিল্লির সীমান্ত সম্মেলনে কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা, গুলি ও বাংলাদেশি আটক বন্ধের বিষয়গুলো। সীমান্তের 150 গজের ভেতরে অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ ও কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে চলমান সংকটের নিষ্পত্তিও চায় বিজিবি। এর পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ, মাদক, অস্ত্র, বিস্ফোরক চোরাচালান প্রতিরোধের বিষয়গুলো তুলে ধরা হবে বৈঠকে। অভিন্ন নদীর পানি বন্টন ও ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধসহ 12টি বিষয়ে গুরুত্ব দিয়ে সীমান্ত সম্মেলনে আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক। তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক
এটা যেন তারা না করে। চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা। সাম্প্রতিক সীমান্ত সংকটের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের দুটি চুক্তিকে অসম বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা বলছেন এর মাধ্যমে ভারতকে সুবিধা দেয়া হয়েছে। এসব চুক্তি সংশোধন নিয়ে আলোচনা হবে বিজিবি বিএসএফ সম্মেলনে। 2010 সালে যে একটা চুক্তি হয়েছে ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। দহগ্রাম আঙ্গারপোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ধরেন এরকম 2-4টা অসম চুক্তি একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। ছাড় নয়, আলোচনার মাধ্যমে ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা। ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। সীমান্তে হত্যা বলেন, 150 যেটা ফেন্সের কথা বলেন, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। নয়াদিল্লির সীমান্ত সম্মেলনে বিজিবি ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সঠিক বিচারের আহ্বান জানিয়েছে শহীদ পরিবার এবং বেঁচে ফেরা অফিসাররা। সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, ঢালাওভাবে সব বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে ঘটানো হলেও বিডিআরের সব সদস্যরা নিরপরাধ ছিল না। সকালে মহাখালীর রাওয়া ক্লাবে শহীদ পরিবারের সদস্যরা জানান, 15 বছর পরও শহীদ পরিবার সঠিক বিচার পাচ্ছে না। দোষীদের মুক্তির দাবিতে সবাই সোচ্চার। 57 জন সেনা সদস্য হত্যা করে এখন দৃশ্যপট পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। বলেন, বিডিআর সদস্যরা সবাই নিরীহ ছিল না, তাদের কেউ কেউ সেনা সদস্যদের হত্যার পাশাপাশি পরিবারের সদস্যদের আটক রেখে নির্যাতন চালায়। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানায় তারা। আমাদের কিচ্ছু লাগবে না, টাইম মেশিনে করে আমাদের হাজবেন্ডদের এনে দেন, আমার সন্তানের বাবাদেরকে এনে দেন। এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। ঢালাওভাবে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, সেটা সম্ভবপর না। আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা। 2 ধাপে 3টি পর্বে ইজতেমা অনুষ্ঠানের জন্য এবছর মাঠ প্রস্তুত করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে মাঠ পরিদর্শনের পর আইজিপি জানান, প্রথম 2 পর্ব করবেন জুবাইরপন্থীরা, মাঝখানে বিরতি দিয়ে শেষ করবেন সাতপন্থীরা। 2 পক্ষের সাথে কথা বলে সার্বিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার 58তম আসর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার 2 পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। প্রথমটি হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এরপর 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরাই নিজাম ধাপ। প্রতিটা লোককে ট্রেস করার আমাদের কিছু চেকলিস্ট আছে, এটা দিয়ে চেক করব। সাথে সাথে ওনার ট্রাফিক এবং অন্যান্য কাজে, পাহারার কাজে আমাদের যারা আছে তারা আমরা পালাক্রমে আমরা লোক দেব, একত্রে কিছু লোক ওনাদের সাথে থাকবে। বিরতির পর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। এ বিষয়ে সাদ অনুসারীদের মতৈক্য থাকলেও আপত্তি উঠেছে বিশেষ একটি শর্ত নিয়ে। 14, 15, 16 তারিখ ইজতেমা অনুমতি, দ্বিতীয় পর্বে ইজতেমার ব্যাপারে তারা একমত, সরকারও একমত হয়েছে, কিন্তু ওখানে একটা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তের ব্যাপারে আমরা আপত্তি, যে ওখানে শর্ত দেওয়া হয়েছে আমরা নাকি এই আগামী বছর থেকে আর ইজতেমা টঙ্গীর ময়দানে করব না। যেহেতু জোবারপন্থীদের ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে আমাদের ব্যাপারে শর্ত দেওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক। 2 পক্ষের সাথে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ পরিদর্শনের পর বললেন আইজিপি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। এই স্পেসটা এই জন্যই রেখেছি। আসলে যদি 2-4 দিন হয়, আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি।
18 ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনের কাছে মাঠ বুঝিয়ে দিয়ে ইজতেমা স্থল ত্যাগ করার শর্ত দেওয়া আছে সাদ অনুসারীদের। আমিন বাবু, যমুনা নিউজ। সহায়তা এবং অনুদান বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে ফেডারেল আদালত। পরিকল্পনা কার্যকরের আগ মুহূর্তে এই স্থগিতাদেশ দেওয়া হয়। ফেডারেল আদালত বিচারক এই সাময়িক স্থগিতাদেশ জারি করে। সহায়তা বন্ধের ইস্যুটি আগামী সোমবার আদালতে পুনর্বিবেচনা করবেন বলে জানানো হয়। অনুদান প্রাপকদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন আদালত। এর আগে শপথ নিয়েই বিশ্বের বিভিন্ন দেশে চলা সহায়তামূলক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিএনপির নতুন কমিটি ঘোষণা নিয়ে মারামারিতে জড়ালো সাতক্ষীরা আশাশুনি উপজেলা বিএনপির দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে বুধহাটা ইউনিয়নের দেওলা সাইক্লোন শেল্টার মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপে অন্তত 7 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান জানান, সপ্তাহখানেক আগে বুধহাটা ইউনিয়নে বিএনপির কমিটি ঘোষণাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই স্থানে আজ নতুন কমিটির সভাপতি আব্দুর রব গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহণ এবং সাবেক সভাপতি কবির ঢালি গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেয়। দুই গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। অধিভুক্তি বাতিলের পর পরিচিতি কি হবে তা জানতে সরকারের দিকে তাকিয়ে আছে 7 কলেজের শিক্ষার্থী শিক্ষকরা। অবশ্য কলেজগুলোকে নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা রেখেছে, যেখানে স্বতন্ত্র পরিচয় থাকবে প্রতিটি কলেজের। তবে ভর্তি, ফলাফল মূল্যায়ন, পরীক্ষা সবই হবে ওই কাঠামোর পরিচালনায়। এমনটা হলে সেখানে বর্তমান কাঠামোয় শিক্ষা ক্যাডারদের, শিক্ষকদের অবস্থান কি হবে তাও একটি বড় প্রশ্ন। শাকিল হাসানের রিপোর্ট। 2017 সালে অধিভুক্তির 8 বছর পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্ত হয়। কয়েক বছর ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা সেশন জট, ঠিকমতো পরীক্ষা না হওয়া, ভর্তি ও ফলাফল মূল্যায়নে জটিলতাসহ নানা সমস্যা তুলে ধরে অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিল। সে দাবি পূরণের পর এখন প্রশ্ন, কি হবে কলেজগুলোর পরিচয়? এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ে এ নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কলেজগুলো থেকেও আসছে প্রস্তাবনা। তার মধ্যে 7 কলেজ নিয়ে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব রয়েছে। এতে বলা হয়েছে, এই কাঠামো পরিচালনা করবে কলেজগুলোর স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল। তবে কলেজগুলো নিজ নামেই পরিচিত হবে। থাকবে কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শাখাও। পাশাপাশি ব্যতিক্রমী আরও কিছু প্রস্তাবনা নিয়েও কাজ করছে মন্ত্রণালয় ও ইউজিসি। এটা একটা রূপ হবে, বোর্ডের মতো হলে এরকম রূপ হবে, এর বাইরেও কিছু হতে পারে, সেটার ধারণা আসলে আমরা পাইনি। কলেজগুলোর যে বিদ্যমান শিক্ষা স্টেজ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, এগুলা ঠিক রেখে এবং এই বিসিএস ক্যাডারের যে শিক্ষা সে পদ, এগুলাকে সমুন্নত রেখে অর্থাৎ সংরক্ষণ করে সরকার যে কোনো ব্যবস্থা নিতে পারে। আমরা অনেকটা ফুটবলের মতো হয়ে গেছি, যতক্ষণ কিছু না হচ্ছে ততক্ষণ তো একটা অনিশ্চয়তার জায়গা আছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই বাতিল হয়েছে অধিভুক্তি। তাই শিক্ষার্থীরা কি চান সেটাও খুব গুরুত্বপূর্ণ। নইলে সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তা টেকসই হবে না, উল্টো বাড়তে পারে জটিলতা। তাই এই প্রক্রিয়ায় আছে শিক্ষার্থীদের অংশগ্রহণও। কি বলছেন তারা? তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি যে রাষ্ট্রীয়ভাবে তিতুমির কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দান। গেল 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখভাল করেছে এসব কলেজের স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের সব দিক। আর উচ্চ মাধ্যমিক শাখা পরিচালিত হতো ঢাকা শিক্ষা বোর্ড থেকে। আবার বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা ছিলেন মন্ত্রণালয়ের অধীনে। 3 পক্ষের সমন্বয়হীনতায় চিড়ে চ্যাপ্টা অবস্থা ছিল কলেজগুলোর। সেই অবস্থা থেকে চিরতরে মুক্তি চান শিক্ষার্থীরা। বর্তমান কাঠামোর শিক্ষকদেরই বা কি হবে? স্থিতিশীল একটি ভর্তি প্রক্রিয়াও বেশ জরুরি। ভর্তি পরীক্ষা সরকার যে সিদ্ধান্ত নেবে, যে কাঠামো করবে, সেটার অধীনেও হতে পারে। আপাতত এটা হয়তো স্থগিত থাকবে। এবার আমরা ধরেছিলাম যে আগস্টের 1 তারিখে ক্লাস শুরু করব, সেটা 1 মাস পিছাইলে হয়তো সেপ্টেম্বরে যাবে। ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানগুলোর পরিচিতি উচ্চ মাধ্যমিকের কারণে। তাই কলেজগুলোতে উচ্চ মাধ্যমিকও থাকবে, এমনটাই চাওয়া শিক্ষক শিক্ষার্থীদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, চালানো হচ্ছে অপপ্রচার। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে ৩ জেলায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর, ঝিনাইদহ এবং নড়াইলে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় তারেক রহমান বলেন, ৩১ দফা জনগণের জন্য তৈরি, মানুষের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়েই তৈরি করা হয়েছে এটি। আর বিএনপি যেহেতু গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাই দায়িত্ব অনেক বেশি। মানুষও বিএনপির প্রতি আস্থা রেখেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। নেতাকর্মীরা কেউ অপকর্মে জড়ালে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৫ আগস্ট থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান জানান তিনি। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে বিদ্যমান সমস্যাগুলো বাংলাদেশ কত দ্রুত এবং কিভাবে সমাধান করতে পারে তার উপর। এমন মন্তব্য করেছেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কসমস ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতের পূর্বাভাস শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। মাইকেল কুগেলম্যান বলেন, ট্রাম্প প্রশাসনের আমলে ওয়াশিংটনের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তবে গণতন্ত্র, অর্থনীতি সহ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পাবে ঢাকা, তত দ্রুত সংকটের সমাধান হবে। সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির পরামর্শ দেন তিনি। বলেন, বাইডেনের সময়ের মতো না হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক আরও উন্নত করতে চাইবে ওয়াশিংটন, তবে তার জন্য প্রথমেই প্রয়োজন রাজনৈতিক এবং সার্বিক স্থিতিশীলতা। ট্রাম্পের নতুন মেয়াদে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ সামনে আসছে, তবে বাংলাদেশকে দ্রুতই উদ্ভূত অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করতে হবে। সেই সাথে শুধু সরকারি পর্যায়েই নয়, যুক্তরাষ্ট্রে ব্যক্তি পর্যায়েও সম্পর্ক উন্নয়নের দিকে জোর দিতে হবে। মার্কিন বিনিয়োগ বাড়াতে, বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে মনোযোগী হতে হবে বাংলাদেশকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল সেবা এবং স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা ক্যাম্প 2025-এর আয়োজন করেছে কমল মেরি এইড ঢাবি। বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই ফ্রি স্বাস্থ্যসেবা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমল মেরি এইড ঢাবির প্রতিষ্ঠাতা তানভীর বাড়ি হামিম। আর তিনি বলেন, যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে যেতে হয়। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সমস্যা দূর করতেই এই উদ্যোগ। শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বড় আকারে সামরিক মহড়া চালাচ্ছে মধ্যপ্রাচ্য পরাশক্তি ইরান। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে কয়েকদিন ব্যাপী এই মহড়া। ড্রোন, অফেন্সিভ হেলিকপ্টার সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র এবং যান নিয়ে চলছে মহড়া। মহড়া পরিদর্শন করেছে ইরানি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, পদাতিক বাহিনীর কমান্ডার কিউমার্স হায়দেরি সহ হাই প্রোফাইল সব ব্যক্তিরা। ব্রিগেডিয়ার জেনারেল জানান, যে কোনো ধরনের বিদেশি হুমকি প্রতিহত করতে এই প্রশিক্ষণ। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।